This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই গোটা বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম, কারা ক্ষতিগ্রস্ত, তা কিভাবে তারা ফের চাকরি পেতে পারেন অথবা পাবেন না, এগুলো তো এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। মেন পয়েন্ট একটাই ছিল, কারা কারা চাকরি হারালেন, এর মধ্যে কজন যোগ্য কজন অযোগ্য, যোগ্যরা আলাদাভাবে আবার শিক্ষকতা করার ক্ষেত্রে যে পরীক্ষা হবে সেটাতে কোনো বাড়তি সুযোগ পাবেন কিনা, এবং এই পরীক্ষাটা কবে হবে, এই কটাই তো বেসিক প্রশ্ন। কিন্তু এর বাইরেও অনেকগুলো জিনিস আছে যেটা নিয়ে বরঞ্চ রাজনীতিকরা এখন মাথা ঘামাতে অনেক বেশি আগ্রহী। এই যে 22,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হলো, এর প্রভাব ভোটে কতটা পড়বে এটা নিয়ে কিন্তু তারা ক্যালকুলেটার নিয়ে বসে গেছেন। আমি নিশ্চিত এই উত্তরটা দুভাবে খুঁজতে হবে, জানেন তো। এক, তমলুকের ভোটের প্রভাব কি পড়বে, আর দুই, সামগ্রিকভাবে কি প্রভাব পড়বে। এটা দুভাগে না ভাবলে আপনি ব্যাপারটা ঠিক বুঝতে পারবেন না। কারণ তমলুকে তো বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে কেন্দ্র করেই তো এই শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে সব কিছু ঘটেছে। বিচারপতির চেয়ারে বসে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। তৃণমূল তখন বলেছিল যে সব নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু তিনি যতক্ষণ বিচারপতির চেয়ারে বসেছিলেন ততক্ষণ যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেগুলো যে আইন মেনেই নিয়েছিলেন, তিনি যে এতদিন আইন মেনেই চলেছিলেন, এই সার্টিফিকেটটা কি তিনি এই রায়ের ফলে পেয়ে গেলেন না? ভোট চলাকালীন এটা কি তমলুকের বিজেপি প্রার্থীর জন্য এটা বড় পাওনা নয়? লোকের সামনে তো তিনি যা করেছিলেন সেইগুলো আবার নতুন করে ফিরে এলো, প্লাস তিনি যা করেছিলেন সেগুলো যে একদম নিয়মনিষ্ঠভাবে করেছিলেন সেই সার্টিফিকেটটাও তো চলে এলো। এটা কি এই যে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, যে রায়, সেটা কি ভোটের ময়দানে প্রাক্তন বিচারপতির পাশে এই বর্তমান বিচার ব্যবস্থার এই যে রায়টা, সেটা কি একদম আশীর্বাদের মতো এসে দাঁড়াবে না? মুড়ি এবং মুরগি আলাদা করা যায়নি। মমতা ব্যানার্জি এটা করতে দেননি, যে কারণে মমতা ব্যানার্জি সম্পূর্ণ তো দায়ী এই এতজনের চাকরি চলে যাওয়ার ব্যাপারে। কি পোস্টার আমি জানি না, ফেলেছে কি আছে, পোস্টার তো দিতেই পারে, যা খুশি লিখতে পারে, তাতে আমার কিছু যাচ্ছে আসছে না, মানুষ বুঝে নেবে। এখন যে চাকরি দিয়েছিল তাদের কি শাস্তি হবে বলে মনে করছেন, বা তাদের কি করা উচিত? করা উচিত তো ভাই, আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি ধরে ধরে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিতাম। একটা বিচারক হিসেবে বলতে পারে, তার মতামত দিতেই পারে। তিনি অলরেডি তো বিজেপিতে জয়েন করেছেন, এখন তার মতামতটা পার্টির মতামত ধরা হবে, তার মতামতটা বিচারকের মতামত ধরা হবে না। বিচার ব্যবস্থার মধ্যে কারা ছিলেন এ নিয়ে আমরা যা যা অভিযোগ করতাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যত বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে স্টেটমেন্ট দেবেন, তত প্রমাণিত হবে যে বিচার ব্যবস্থার একাংশের উদ্দেশ্য নিয়ে আমরা যে প্রশ্ন তুলেছিলাম, আমাদের প্রশ্ন একদম সঠিক ছিল। এই যে নিয়োগ কেলেঙ্কারির উত্তাপ আর প্রাকৃতিক উত্তাপ, এই সব মিলিয়ে মিশে আজ যে হনুমান জয়ন্তী, সেটা টের পেলেন নাকি? যারা বজরংবলীর ভক্ত তারা পূজা অর্চনা করেছেন, কিন্তু ভোটের বাজারে হনুমান জয়ন্তী পালনকে কেন্দ্র করে কিন্তু কোনো রকম উত্তেজনা, প্রচার, মিছিল এ নিয়ে টানাপোড়েন কিচ্ছু হলো না। অথচ গত বছরের কথা ভাবুন, রামনবমীর অশান্তির পর এই হনুমান জয়ন্তীতে শান্তি বজায় রাখতে রাস্তায় নেমেছিলেন খোদ রাজ্যপাল। হাইকোর্টের কড়া নির্দেশ ছিল কোনো নেতা নেত্রী যেন ধর্মীয় পরব নিয়ে বিতর্কিত মন্তব্য না করেন। অথচ এবার দেখুন, হাইকোর্টকে কোনো নির্দেশ দিতে হয়নি, তার আগে অবশ্য যা অন্য নির্দেশ যা দিয়েছে তার জেরেই সবাই কুপকাত হয়ে গেছেন, কিন্তু এক্ষেত্রে অন্তত কোনো নির্দেশ দিতে হয়নি। তবে হ্যাঁ, কোথাও গিয়ে মনে হচ্ছিল যে রামনবমী নিয়ে ব্যাপারটা এমন জায়গায় চলে গেছে, ফলে হনুমান জয়ন্তী নিয়ে অতটা কিছু করার আগ্রহ বোধহয় কেউ পাননি, কারণ এখনও তার রেসটা চলছে। এই আজকেই রামনবমী নিয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি। দারুণ একটা অন্যরকম চিন্তাভাবনা। রামনবমীতে মুর্শিদাবাদের রেজিনগরে বিক্ষিপ্ত অশান্তি হয়েছিল, তাতে এনআইএ তদন্ত হচ্ছে, হাইকোর্টে মামলা হয়েছিল। আজ প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেছেন যে তিনি নির্বাচন কমিশনকে বলবেন বহরমপুরের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে হাইকোর্ট যদি বলে ভোট আপাতত না করতে বা পিছিয়ে দিতে,
অধীর চৌধুরী কি খুব খুশি হবে? আর তার উপর বহরমপুর বিধানসভা এবার বিজেপি জিতেছে, তার মানে তারাও একটা তাদের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা এগুলো তৈরি হতে শুরু করেছে। ভোট পিছিয়ে যাক তারাও তো নিশ্চয়ই চাইবে না, কারণ এই টেম্পো ধরে রাখাটা খুব মুশকিল। ওই একটাকে ভোট আলাদা করে হলে সেটার তো আবার অন্য রকম টেম্পো তৈরি হয়ে যায়। বরঞ্চ দেখা যাচ্ছে একটা জায়গায় জানেন তো, যে বহরমপুরে ভোটটা যদি পিছিয়ে যায় তাহলে শাসক তৃণমূলেরই একমাত্র শোকতাপ করার কোনো বিষয় নেই। প্রাক্তন ক্রিকেট তারকা ইউসুফ পাঠানকে সেখানে প্রার্থী করা হয়েছে, কিন্তু আসনটা তো তৃণমূলের জেতা নয়, হারানোর কিছু নেই। এমনকি দলীয় কেউ, স্থানীয় কেউ প্রার্থী হলে ভোট পিছলে যে তার বিভিন্ন রকম নেতিবাচক প্রভাব দলের মধ্যে পড়তে পারত, সেটাও পড়বে না। যে দাঙ্গার কথা বলা হচ্ছে রামনবমীকে কেন্দ্র করে, এই দাঙ্গা তৃণমূল পার্টির পক্ষ থেকে করানো হয়েছে, সেখানকার পুলিশকে কাজে লাগিয়ে করানো হয়েছে, ব্যবহার করে করা হয়েছে, এবং সবটাই করা হয়েছে দিদির নির্দেশে। দিদি চেয়েছে এই নির্বাচনটা, যেটা 2021 সালে নির্বাচনের মতন হোক, অর্থাৎ সাম্প্রদায়িক বিভাজনের নির্বাচন হোক। সাম্প্রদায়িক বিভাজনের নির্বাচন করলে দিদির লাভ হয়, মোদির লাভ হয়। আদালত নির্বাচন কমিশনকে যে ধরনের নির্দেশ দেবে বা আদালত দু ধরনের কথা বলে, অনেক সময় সাজেশন দেয়, নির্দেশ দিলে নির্বাচন কমিশন মানতে বাধ্য, আর যদি কোনো সাজেশন দেয় তো নির্বাচন কমিশন সেটা বিচার বিশ্লেষণ করবে। রাজ্যকে হলফনামা আকারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্যকে হলফনামা দিয়ে কি বলে? রাজ্য তো বলবে যে বোম পড়েনি, ফুল পড়েছে। তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, প্রশাসন শান্তি রাখার সমস্ত রকম চেষ্টা করেছে, কিন্তু পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে একটি অংশ এই গণ্ডগোলটা করেছিল, যারা আমাদের রাজনৈতিকভাবে প্রতিপক্ষ। আমার মনে হয় ভোট নির্ধারিত সময়ে হলেও শান্তিতে ভোট হবে, অবাধে ভোট হবে, মাননীয় প্রধান বিচারপতি আস্থা রাখতে পারেন। দেখুন, মাননীয় প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণ থেকে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল, এটা রাজনৈতিক নেতাদের জন্য এটা বড় শিক্ষা। এই রামনবমীর মতো একটা ধর্মীয় অনুষ্ঠানকে, সেটাকে যে একটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, সেটাও তো এই রাজনীতিকদের কল্যাণে। এমনিতে ঘটনা তো রাম কি কারুর একার নাকি? বিজেপিতে যদি রাম থাকে তাহলে কি অন্য কারুর রাম নেই? অনেকে জয় শ্রীরাম বলছেন তো তৃণমূলেরও, দেব বলেছেন স্বয়ং জয় শ্রীরাম। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেও কিন্তু একজন পাকাপোক্ত রাম রয়েছেন। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নয়, পুলিশের হাতে, তো তিনি তো পুলিশ মন্ত্রী। আর যে সে রাম নয়, একেবারে রাজারাম রেগে, শিবসেনার প্রাক্তন কর্মী। তিনি নাকি 18ই এপ্রিল কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশপাশটা রেকি করেছিলেন, ভিডিও তুলেছিলেন। 20 এপ্রিল ফিরে যান। এবার অভিষেকের ব্যক্তিগত সচিবকে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে কলও করেছিলেন। কলকাতা পুলিশকে রাজারাম রেগেকে ওই মুম্বাইয়ের মাহিম থেকে গ্রেপ্তার করে আনতে হয়েছে। সেই মাহিম 2006 সালে এই মাহিমের সমুদ্রের জলটা হঠাৎ মিষ্টি হয়ে গেছিল। এবার মাহিম থেকে রাজ্য পুলিশ যাকে ধরে আনলো, তাকে কিন্তু তৃণমূলের এই ভোটের পাতে মিষ্টি বললে বাড়িয়ে বলা হয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন যে এই মিষ্টিকে কীভাবে থালায় সাজিয়ে ভোটারদের কাছে পরিবেশন করতে হয়।